হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর যে চ্যাপ্টার 2 রয়েছে জীবন সংগঠন স্তর, তার যে পার্ট রয়েছে প্রাণীকলা, সেই সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা উদ্ভিদ কলা সম্পর্কে আলোচনা করেছি এবং এর পরের ভিডিওতে আবার আমরা কনসেপ্ট অফ অর্গান অর্থাৎ অর্গান সম্পর্কে ধারণা নিয়ে ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি প্রাণীকলা। চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম হচ্ছে প্রাণীকলা। প্রথম কথা হচ্ছে কলা কাকে বলা হয়? যখন একই রকম বা ভিন্ন রকম অনেকগুলো কোষ একসাথে থেকে কোনো এক নির্দিষ্ট কার্য সম্পন্ন করে, তখন সেটাকে আমরা কলা বলি। ক্লিয়ার? প্রাণীকলা হচ্ছে যে সম অথবা বিষম আকৃতির প্রাণীকোষ মিলিতভাবে যে কলা গঠন করে তাকে প্রাণীকলা বলি। প্রাণীকলাগুলো 4 রকম হতে পারে। একটা হতে পারে আবরণী কলা, যেখানে দেখতে পাচ্ছ আবরণী কলা। এপিথেলিয়াল টিস্যু, যে আবরণী কলা। এপিথেলিয়াল আবরণী কলা মানে বুঝতেই পারছো, এটা আমাদের সারা শরীরের বাইরের দিকে বা প্রত্যেকটা আমাদের যে অঙ্গ রয়েছে, যেমন যকৃৎ বলো, হৃৎপিণ্ড বলো, ফুসফুস বলো, তার বাইরের দিকে এবং তার ভিতরের দিকে যে আবরণ থাকে, সেই আবরণটাকে আমরা বলি আবরণী কলা। যেমন এখানে এই যে আবরণী কলার গঠন দেখে এখানে। তারপর হচ্ছে যোগ কলা। যোগ কলা মানে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপন করে তাকে বলা হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোগ কলা বলা হয়। যোগ কলার মধ্যে আমাদের রয়েছে কি, যেমন হাড় রয়েছে, টেন্ডন রয়েছে, তারপর তোমার হচ্ছে কি মানে অস্থি রয়েছে, তরুণাস্থি রয়েছে, রক্ত রয়েছে। এগুলো হচ্ছে আমাদের যোগ কলার উদাহরণ। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের কানেকটিভ টিস্যু রয়েছে। তারপর হচ্ছে পেশিকলা। পেশিকলা মানে আমাদের শরীরের যে পেশিগুলো তৈরি হচ্ছে, এই যে এগুলো পেশিকলা। একটা দেখতে পারো যে আমাদের হৃৎপিণ্ড, কার্ডিয়াক মাসেল, মানে যেমন আমাদের হৃৎপিণ্ড যে কলাতে তৈরি হয়েছে তাকে বলা হয় কার্ডিয়াক মাসেল বা হৃদপেশি। আমাদের স্মুথ মাসেল, প্রত্যেকটা অর্গান, ভিতরের অর্গান, যেমন হচ্ছে হৃৎপিণ্ড বলো, হৃৎপিণ্ড ছাড়া ফুসফুস বলো, যকৃৎ বলো, কিডনি বলো, পাকস্থলী বলো, প্রত্যেকটা যে এক ধরনের পেশি দ্বারা তৈরি থাকে তাকে বলা হয় স্মুথ মাসেল বা মসৃণ পেশি। আর স্কেলিটাল মাসেল অর্থাৎ যে সমস্ত পেশিগুলো, যেমন বাইসেপস, ট্রাইসেপস, এগুলো হচ্ছে হাড়ের সঙ্গে আমাদের পেশির যোগাযোগ থাকছে বলে কি হচ্ছে আমরা চলাফেরা করতে পারছি, সেগুলোকে স্কেলিটাল মাসেল বলা হয়ে থাকে বা কঙ্কাল পেশি। তারপরে স্নায়ুকলা। স্নায়ুকলা বুঝতে পারছো, এই যে আমাদের ব্রেনের মধ্যে থাকছে, স্পাইনাল কর্ডে থাকছে যে নার্ভগুলো থাকছে, যে নার্ভ, সেগুলোকে আমরা বলছি তোমার এই কলা কি বলছে স্নায়ুকলা। এটা হচ্ছে স্নায়ুকলা, এটা আমাদের পেশিকলা, এটা হচ্ছে আমাদের যোগ কলা এবং এটা হচ্ছে আমাদের আবরণী কলা। এবার চলো ডিটেলসে যাওয়া যাক। তো প্রথমে আমাদের আসছে আবরণী কলা। আবরণী কলা, তো এই আবরণী কলাটা কিরকম দেখতে হচ্ছে দেখো। বলছেন যে ত্বক এবং রক্তবাহের অন্তর্গত, ত্বক মানে আমাদের যে স্কিন রয়েছে, আমাদের স্কিন, এগুলো হচ্ছে আবরণী কলার উদাহরণ। দেখো আবরণী কলাগুলো কেমন দেখতে হয়। এটা হচ্ছে আয়সাকার আবরণী কলা, এটা হচ্ছে সিম্পল কি ঘনাকার আবরণী কলা, এটা স্তম্ভাকার আবরণী কলা, এটা হচ্ছে কি স্তরীভূত আবরণী কলা, এটা হচ্ছে তোমার ছদ্ম স্তরীভূত আবরণী কলা। স্তর এগুলো কোথায় থাকছে? প্রত্যেকটা অর্গানের বাইরের দিকে। যেমন দেখো অবস্থান কোথায় রয়েছে, ত্বক মানে আমাদের বাইরের যে ত্বকটা তৈরি হয়, সেই ত্বকের যে বাইরের আবরণ, সেটা হচ্ছে আবরণী কলা। রক্তবাহের অন্ত আবরণ অর্থাৎ এটা হচ্ছে ব্লাড ভেসেল, রক্তবাহ মনে করো, তার ভিতরের দিকে আবরণ রয়েছে, বাইরের দিকে আবরণ, সেটা হচ্ছে কি রক্তবাহের অন্ত আবরণ। আয়সাকার আবরণী কলা, এই যে আয়সাকার বলতে এগুলো আঁশের মতো দেখতে হয় বলে আয়সাকার আবরণী কলা বলা হয় এগুলোকে। বৃক্কনালী। বৃক্কনালী মানে আমাদের বৃক্কের যে নালী থাকে, সেই নালীর আবরণের মধ্যে আবরণী কলা থাকে। শ্বাসনালীতে থাকে গ্রন্থি, যতগুলো আমাদের গ্রন্থি যেগুলো থেকে হরমোনের ক্ষরণ হয়, সেগুলো থেকে তোমার থাকে। ফাঁপা অঙ্গের ভিতরে, ধরো না আমাদের ফুসফুসের ভিতরটা ফাঁপা বা হৃৎপিণ্ডের ভিতরটা ফাঁপা, তো ওর ভিতরের দিকে একটা আবরণ রয়েছে, আবার বাইরের দিকে একটা আবরণ রয়েছে। সে ফাঁকা অঙ্গের ভিতরে এবং বাইরে আবরণী কলা থাকে। আবরণ কলা গঠনগত বৈশিষ্ট্য দেখো। প্রথম কথা, আবরণী কলার ভিত্তি পর্দা থাকে। ভিত্তি পর্দা কোনটা? এই যে হলুদ কালারে দেখছো, এই যে এটা হচ্ছে ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা যার উপর আবরণী কলা তৈরি হয়ে থাকবে, ভিত্তি পর্দা। এর ক্ষেত্রে এখানে আছে, এখানে আছে, তারপর তোমার এখানে ব্লু কালারের যে কালার রয়েছে, এখানে ইয়েলো কালার যেটা রয়েছে, সেটা আবরণ, ভিত্তি পর্দা। এবং ভিত্তি পর্দার উপর কোষগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। এবং এই ভিত্তি পর্দার উপর কোষগুলো দেখো, এই কোষগুলো সাজানো আছে এক স্তরে, অথবা কোষগুলো সাজানো আছে অনেকগুলো স্তরে, এক বা বহু স্তরে সাজানো থাকে।
কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে অবস্থান করে। দেখো কোনো কোষের মধ্যে ফাঁকা জায়গা নেই, কোনো কোষের মধ্যে ফাঁকা জায়গা নেই, সবগুলো কোষ ঘন সন্নিবিষ্ট হয়ে অবস্থান করছে। কোষগুলোর মধ্যে কোষান্তর স্থান খুব কম, অর্থাৎ দুটো কোষের মধ্যে যে ফাঁকা জায়গা থাকবে তাকে কোষান্তর স্থান বলা হয়। এক্ষেত্রে কোষান্তর স্থান কি, কোষগুলোর মধ্যে কোষান্তর স্থান, অর্থাৎ এটা ধরে নাও কোষ, এবং এই কোষের মধ্যে বা এটা কোষ ধরে নাও, এবং এই কোষের মধ্যে কোষান্তর স্থান অর্থাৎ ফাঁকা জায়গা, আমরা ভ্যাকুয়াল বলছি, দেহগহ্বর বলছি, দেহগহ্বর না ভ্যাকুয়াল বলছি এটাকে, সেই ভ্যাকুয়ালের পরিমাণটা খুব কম। এই কলায় রক্তবাহ থাকে না, এই কলা কোনো রক্তবাহ থাকে না। আমাদের স্ক্রিনে যদি উপরের লেয়ারটা দেখো তাহলে এখানে কোনো রক্তবাহ থাকে না, এটা উপরের লেয়ারের নিচের দিকে রক্তবাহ, অর্থাৎ এই যে ভিত্তি পর্দা পড়লে এই ভিত্তি পর্দার নিচের দিকে তোমার রক্তবাহগুলো থাকবে, স্নায়ু রক্তবাহগুলো নিচের দিকে থাকবে। এই কলা কোষগুলো মাছের আঁশের মতো হয়, এই যে আঁশাকার মাছ, এগুলো আঁশাকার আবরণের কলা, মাছের আঁশের মতো হচ্ছে। ঘনাকার হচ্ছে, ঘনক মানে এই যে এই যে ঘনক, ঘনক মানে কি কোষগুলো এরকম চার যে সমস্ত কোষের চার কোণা সমান হয় তাকে বলা হচ্ছে ঘনক, এই যেরকম ভাবে ঘনাকার হচ্ছে। বা হচ্ছে স্তম্ভের মতো হয়, এই কোষগুলো দেখো লম্বা এরকম স্তম্ভের মতো অবস্থান করছে এবং নিউক্লিয়াসটা নিচের দিকে থাকছে, ভিত্তি পর্দার উপরে অবস্থান করছে। তাহলে বুঝতে পারলে এবার এদের কাজ কি, যখন আবরণই থাকছে, আবরণ অর্থাৎ বাইরের যখন আবরণ থাকছে তা আবরণের কাজ কি, হয় প্রোটেকশন করবে, রক্ষা করবে, বা কোনো কিছু ভিতরে যেতে ভিতর থেকে বাইরে আসতে হবে ট্রান্সপোর্টে সাহায্য করবে। তাহলে প্রথম পয়েন্ট বলছে যে কোনো অঙ্গকে আঘাত থেকে পরিবেশের বিভিন্ন তারতম্যের হাত থেকে রক্ষা করা আবরণী কলার প্রধান কাজ। যে কোনো রকম আঘাত থেকে রক্ষা করা বা তোমার কোনো পরিবেশের বিভিন্ন তারতম্যের হাত থেকে, অর্থাৎ খুব গরম ঠান্ডা এসব তারতম্যের হাত থেকে রক্ষা করা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গ্যাসীয় বিনিময়, অর্থাৎ ধরনের একটা কোষের মধ্যে একটা কি যাবে, অক্সিজেন যাবে বা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসবে, তো গ্যাসের আদান প্রদান হবে। শোষণ হবে, অর্থাৎ ধরে নাও ক্ষুদ্রান্তে খাবারগুলো পাচিত হওয়ার পর রক্তের মধ্যে শোষণ হবে। বা রেচন হবে, রেচন বলতে কি কিডনির মধ্যে ধরে নাও মানে যে ব্লাড রক্ত দূষিত রক্ত যাচ্ছে, দূষিত রক্তটা পরিশুদ্ধ হচ্ছে, দূষিত রক্ত থেকে ভালো জিনিসগুলো শরীরে শোষণ হয়ে যাচ্ছে বা এগুলো বেরিয়ে যাচ্ছে, তো শোষণ কাজটা এপিথেলিয়াম কলার দ্বারাই হবে। বিভিন্ন অনুভূতি গ্রহণ, এই যে আমরা ধরুন স্কিন ধরে হাত দিচ্ছি একটা অনুভূতি পাচ্ছি, এই অনুভূতিটা গ্রহণ করা হচ্ছে এই আবরণী কলার কাজ। এবং ক্ষরণ, ক্ষরণ মানে যে সমস্ত আবরণী কলা থেকে কি ক্ষরণ হচ্ছে, বিভিন্ন হরমোন ক্ষরণ হচ্ছে, যেটা আমরা বলি এন্ডোক্রাইন, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, এগুলো হচ্ছে তোমার হচ্ছে ক্ষরণ, যেগুলো থেকে তোমার বিভিন্ন হরমোন এনজাইম ক্ষরণ হয়। ওকে, যেমন স্যালাইভা ক্ষরণ হচ্ছে, যেমন তোমার ইনসুলিন ক্ষরণ হচ্ছে, যেমন তোমার হচ্ছে টেস্টোস্টেরন ক্ষরণ হচ্ছে, এগুলো সবই হচ্ছে তোমার এপিথেলিয়াল কলার ক্ষরণ। তো ক্লিয়ার হলো আবরণী কলা। এবার যোগ কলা, যোগ কলা মানে যারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপন করছে। যেমন ধরে নাও ব্লাডের কথা ভাবো, রক্ত কি করছে এক অঙ্গ হৃৎপিণ্ড থেকে বেরোচ্ছে কিন্তু সারা শরীরে ছড়িয়ে পড়ছে, কেন ছড়িয়ে পড়ছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপন করছে। 2 নম্বর তুমি হাড়ের কথা ভাবো, হাড় কি করছে, বিভিন্ন অঙ্গের সঙ্গে অন্য অঙ্গকে সেট করছে বলে একটা কানেক্টিভ লিঙ্ক হিসেবে কাজ করছে। বলছে যোগ কলা দ্বারা গঠিত হয় আমাদের ত্বক নিম্নস্থ তন্তুময় মেদ স্তর, অর্থাৎ আমাদের স্কিনের তলায় দেখবে একটা জালকাকার কলা অবস্থান করে, যেগুলো স্কিনটাকে আমাদের ভিতরের মাসেলের সঙ্গে পেশির সঙ্গে যুক্ত রেখেছে, ওগুলো বলছে কি ত্বক নিম্নস্থ। আবার তন্তু মেদময়, মেদ স্তর মানে আমরা স্কিনের তলায় কি হালকা চর্বির আবরণ রয়েছে, যে চর্বির আবরণটা কি করে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হচ্ছে মেদ স্তর। তারপর রক্ত, আমাদের রক্ত একটা যোগ কলা, লসিকা একটা যোগ কলা, অস্থি মানে হাড় আমাদের যোগ কলা, এবং তরুণাস্থি এই যে নরম অংশগুলো, নরম নাকের ডগা বা সাথে কান, এগুলো হচ্ছে তোমার তরুণাস্থি। বিভিন্ন অঙ্গের মধ্যে সংলগ্ন এবং বিভিন্ন অঙ্গের মধ্যে সংলগ্ন মেদ এবং পেশির কন্ডরা ইত্যাদি। কন্ডরা বলতে ধরুন এটা যে হাড় হয়, তো হাড়ের সঙ্গে পেশি যুক্ত হয়ে আছে, তো এই যে পেশি এটা হচ্ছে লিগামেন্ট হলো, তো এই লিগামেন্টটা হচ্ছে কি কন্ডরা। বা তোমার ধরে নাও এটা একটা হাড় আর এটা একটা হাড়, ওকে, দুটো হাড় মধ্যবর্তী কি রয়েছে, এখানে একটা পেশি রয়েছে, সে পেশিটা কি করবে, এটাকে বলা হয় টেন্ডন। তো এগুলো সবই হচ্ছে তোমার যোগ কলার উদাহরণ। তা এই কলার দেখো বৈশিষ্ট্য কি, দেখো এই কলার কোষ অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ এই কলার মধ্যে কোষ কম থাকে কিন্তু ধাত্র বলতে যে মানে
তরল অংশ, যেমন কোষের মধ্যে সাইটোপ্লাজম যেমন ধাত্র হিসেবে কাজ করে, সেরকম এই সমস্ত কোষের মধ্যেও কিন্তু ধাত্রের পরিমাণটা বেশি পরিমাণে থাকে। এবং ধাত্র তরল, রক্তের ক্ষেত্রে ধাত্রটা কি থাকে? তরল থাকে ধাত্র। এবং কঠিন কার ক্ষেত্রে? হাড়ের ক্ষেত্রে, অস্থির ক্ষেত্রে সে ধাত্রটা কঠিন থাকে। এবং অর্ধকঠিন, তরুণাস্থির ক্ষেত্রে অর্ধকঠিন হয়। তাহলে ধাত্র মানে যেটা নিয়ে ও তৈরি থাকছে, এবং সে তৈরি থাকছে যেটা নিয়ে। যেমন রক্তের ক্ষেত্রে কি হচ্ছে? লিকুইড হচ্ছে, হাড়ের ক্ষেত্রে কঠিন হচ্ছে, আর অর্ধকঠিন হচ্ছে তোমার তরুণাস্থির ক্ষেত্রে। এই কলা ধাত্র, কোষ এবং তন্তু দিয়ে গঠিত। এই এটা যদি কলা ধরো, এই কলার মধ্যে যে ধাত্র রয়েছে তার মধ্যে কি রয়েছে? কিছু কোষ রয়েছে। যেমন হাড়ের ক্ষেত্রে ভাবো, হাড়ের ক্ষেত্রে কি? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। আবার যদি তরুণাস্থির ক্ষেত্রে দেখো তাহলে কন্ড্রোসাইট কোষ, ওকে। আর রক্তের ক্ষেত্রে দেখো তো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এই সমস্ত কোষগুলো বেশি মাত্রায় থাকে। আর কি থাকে? কোলাজেন ফাইবার, ইলাস্টিন ফাইবার, এই তন্তুগুলো। অর্থাৎ একটা মাংসকে তুমি যখন ধরে নাও খাচ্ছ, তখন মাংসের মধ্যে অনেক ছোট ছোট সুতোর মধ্যে তন্তু দেখতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে কোলাজেন ফাইবার বা ইলাস্টিন ফাইবার বলা হয় এগুলোকে, তন্তুর তৈরি। ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন হয়ে যজ্ঞতে প্রচুর রক্ত বা সরবরাহ রক্ষা করা যায়। যদি তরুণাস্থিতে রক্ত সরবরাহ থাকে না, কন্ডরাতে রক্ত সরবরাহ পরিমাণ কম। তাহলে আবরণী কলায় যেমন রক্ত পরিবহন হয়, রক্ত সরবরাহ হয় না, কিন্তু যখন সংযোজক কলায় আসলাম তখন দেখলাম কি এর মধ্যে প্রচুর পরিমাণ রক্ত সরবরাহ হয়। রক্ত সরবরাহ কার মধ্যে হয় না? এই যে তরুণাস্থির মধ্যে রক্ত সরবরাহ কম হয়। আবার কার মধ্যে? টেন্ডন বা কন্ডরা, এই যে টেন্ডন বা কন্ডরা, দুটো হাড়কে সংযোগ করে রাখে যে পেশি, তাই কন্ডরা বলা হয়। সেই কন্ডরার মধ্যেও কিন্তু তোমার রক্ত সরবরাহ কম হয়। তাহলে এর কাজ কি দেখো? দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে। অর্থাৎ একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গ, মানে একটা হার্ট থেকে রক্তটা অক্সিজেনকে নিয়ে গেল ধরে না কোথায়? সে শুক্রাশয়ে নিয়ে গেল বা তোমার কিডনিতে নিয়ে গেল। তো এটা কি করলো? কিডনির সঙ্গে হার্টের যোগাযোগ স্থাপন করলো। এটা হচ্ছে সংযোগ স্তর। বা একটা হাড় ফিমারের সঙ্গে রেডিয়াস এবং আলনা, বা হিউমারের সঙ্গে রেডিয়াস এবং আলনা, এর সংযোগ স্থাপন কে করছে? হিউমারাস আর রেডিয়াস। এই হাড়গুলো বিভিন্ন পেশিকে যুক্ত করার ফলে আমাদের হাত তৈরি হচ্ছে। এটা হচ্ছে সংযোগ কলার কাজ। অনাক্রম্যতা বজায় রাখে। অনাক্রম্যতা বলতে রোগ প্রতিরোধ ক্ষমতা। তো আমাদের দেখো রক্তের মধ্যে কি রয়েছে? হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কি রয়েছে? নিউট্রোফিল রয়েছে, ইওসিনোফিল রয়েছে, বেসোফিল রয়েছে, মোনোসাইট রয়েছে, লিম্ফোসাইট রয়েছে। এরা কি করছে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করছে, তাই অনাক্রম্যতা বজায় রাখছে। লসিকার মধ্যে অ্যান্টিবডি থাকছে। চলনে গমনে এই পেশিগুলোর মাধ্যমে আমরা কি করছি? এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছি। আমাদের হাড়গুলো কি করছে? আমাকে মুভ করতে সাহায্য করছে। দেহের অঙ্গগুলো যথাস্থানে বজায় রাখার জন্য প্যাকিং এর কাজ করে অরিওলার মেদকলা। ধরুন আমাদের স্কিনের কথাটা ভাবো, স্কিনে তুমি টানলে বড় হয়ে বেরিয়ে চলে আসবে না। কেন বেরিয়ে আসে না? কারণ স্কিনটা নিচের পেশির সঙ্গে একদম জালকাকার তোমার সংযোজক কলার সঙ্গে কলা দ্বারা যুক্ত রয়েছে, যার ফলে কি স্কিনটা ওর নিজস্ব পজিশনে বজায় রেখেছে। এটাকে বলা হচ্ছে তোমার ট্রান্সপ্লুশন। তারপর হচ্ছে দেহের তাপ সংরক্ষণ করা, কারণ স্কিনের তলায় কি থাকছে? আমাদের হালকা ফ্যাটি বা অ্যাডিপোজ টিস্যু থাকছে। অ্যাডিপোজ টিস্যু মানে হচ্ছে যে কলার মধ্যে মেদ বা চর্বি সঞ্চিত থাকবে। এবার অ্যাডিপোজ টিস্যু থাকছে, সে অ্যাডিপোজ টিস্যু করছে আমাদের বডি থেকে তাপকে বেরোতে দেয় না। কারণ হচ্ছে কি যে মানে চর্বি হচ্ছে তাপের কুপরিবাহী, যার ফলে কি কুপরিবাহী বলে কি তাপগুলো বাইরে বেরিয়ে যায় না। আর চর্বি ভাঙলে আমাদের প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, এটি উৎপন্ন হয় বলে আমাদের শরীরের তাপমাত্রা 98.4কে বজায় রাখে। তুমি দেখতে পাবে ঠান্ডা যে সমস্ত অ্যানিমাল, ঠান্ডার প্রাণী রয়েছে, তাদের চামড়ার তলায় আরো মোটা ধরনের ফ্যাট থাকে, চর্বি থাকে। যেমন তুমি শিল মাছ দেখতে পারো, শিলায়ন বলে যেটাকে, সমুদ্র সিংহ বলা হয়, তাদেরকে দেবে শরীরটা, বা যে কোনো তোমার তিমি মাছ বলো, যা ঠান্ডা রিজিয়নে বাস করে, তাদের চামড়ার তলায় প্রচুর পরিমাণে চর্বি থাকে। এবং খাদ্য সঞ্চয়ে সাহায্য করছে। এবং এই সমস্ত কোষের মধ্যে কি থাকে? খাদ্য সঞ্চয় থাকে। যেমন ধরুন একটা কোষের মধ্যে যে ফ্যাট সঞ্চয় থাকে, তো 1 গ্রাম ফ্যাট এবং 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে। তো যখন আমার শরীর উপবাস অবস্থায় থাকবে বা হয়তো তোমার হচ্ছে না, মানে খাবার পাচ্ছে না, তখন সেই সমস্ত অ্যাডিপোজ টিস্যুতে যে লিপিডগুলো আছে সেগুলো ভেঙে খাবার তৈরি করবে। নেক্সট রয়েছে তাহলে আমাদের পেশিকলা। পেশিকলা বলতে আমাদের এই যে বাইসেপস, ট্রাইসেপস,
পেশি রয়েছে, আমাদের হৃদপেশি রয়েছে, অর্গানগুলো যে পেশি যা তৈরি হয়েছে। পেশি মানে তোমরা এখন মাংস খাচ্ছ, মাংস যে তন্তুগুলো চিড়ে খাচ্ছ সেগুলো হচ্ছে পেশি। এবার যে পেশি দেখো আমাদের কোথায় রয়েছে, দেখো পেশি কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল যে হৃৎপিণ্ড যে পেশি দ্বারা তৈরি থাকে, হৃৎপিণ্ড স্পেশাল ধর্মের পেশি দ্বারা তৈরি থাকে। কেন? হৃৎপিণ্ড কোনো সময় দেখো ক্লান্ত হয় না। কেন ক্লান্ত হয় না? ওদেরকে মায়োজেনিক হার্ট বলা হয়, তো মায়োজেনিক পেশি বলা হয়, নিজের সংকোচন প্রসারণ নিজের নিয়ন্ত্রণ করতে পারে। আর স্কেলিটাল মাসেল মানে দেখো হাড়ের সঙ্গে যে পেশি যুক্ত রয়েছে আমাদের বাইসেপসে, যেটা আমাদের হাতকে নড়াচড়া করতে সাহায্য করছে, তাকে স্কেলিটাল মাসেল বা কঙ্কাল পেশি বলছি। তারপরে স্মুথ মাসেল, অর্থাৎ ভিতরের যে অর্গানগুলো, অর্থাৎ পাকস্থলী হতে পারে, কিডনি হতে পারে, যকৃৎ হতে পারে, এগুলো ফুসফুস হতে পারে, এগুলোর যে পেশি দ্বারা তৈরি থাকে তাকে বলা হচ্ছে স্মুথ মাসেল বা মসৃণ পেশি। তাহলে দেখো এখানে বলছে অস্থি পেশিগুলি হাড়ের সাথে কন্ডরা দ্বারা যুক্ত থাকে। তাহলে অস্থি পেশিগুলো কার সঙ্গে যুক্ত থাকে? হাড়ের সঙ্গে যুক্ত থাকছে। হাড়ের সঙ্গে বলতে আমাদের এই যে হাড়ের সঙ্গে পেশিগুলো আলাদাভাবে বাইসেপস ট্রাইসেপস যুক্ত রয়েছে। অনৈচ্ছিক পেশিগুলো, এবার এগুলো ঐচ্ছিক পেশি। হাড়ের সঙ্গে যেগুলো যুক্ত থাকে সেগুলো ঐচ্ছিক পেশি, কারণ আমরা সেগুলো নড়াচড়া করতে পারি। কিন্তু অনৈচ্ছিক পেশি কোনগুলো? যেমন ধরেন আমাদের লিভার যে পেশি দ্বারা তৈরি থাকে, লিভারের পেশিকে তো আমরা নড়াচড়া করাতে পারি না। ফুসফুস যে পেশি দ্বারা তৈরি থাকে সেই পেশিকে তো আমরা নড়াচড়া করতে পারি না, ওগুলো অনৈচ্ছিক পেশি। পাকস্থলী, অন্ত্র, মূত্রনালী, মূত্রথলি, জরায়ু ইত্যাদির গাত্রে থাকে। আর হৃৎপেশি হৃৎপিণ্ডের প্রাচীর অবস্থান করে। হৃৎপিণ্ডের প্রাচীরটা যে পেশি দ্বারা তৈরি থাকে তাকে হৃৎপেশি বলা হয়। এবার গঠনগত বৈশিষ্ট্য দেখো, পেশিকলা গঠিত হয় লম্বাটে পেশিতন্তু বা মায়োসাইট কোষ দ্বারা। দেখো এই যে লম্বা লম্বা কোষগুলো, এগুলো হচ্ছে সব লম্বা লম্বা কোষ। অবস্থান, গঠন, কাজের ভিত্তিতে পেশিগুলো 3 প্রকার হয়। একটা ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি মানে যে পেশিকে আমি নিজের ইচ্ছা মতো নড়াচড়া করাতে পারবো, যেমন বাইসেপস, এটাকে আমি ইচ্ছা মতো নড়াচড়া করাতে পারছি। অনৈচ্ছিক পেশি, যেগুলো আমরা নড়াচড়া করাতে পারি না, যেমন ধরুন যকৃতের পেশি বা হয়তো তোমার কিডনির পেশি, এগুলো আমরা নড়াচড়া করাতে পারি না, বা আমাদের খাদ্য পরিপাকতন্ত্রের পেশি। তারপরে হৃদপেশি। হৃদপেশিটা অনৈচ্ছিক পেশি, কারণ হৃদপিণ্ডের সংকোচন প্রসারণ আমরা নিজে থেকে করতে পারি না, ওটা অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে হয়ে থাকে। তারপরে ঐচ্ছিক পেশির কোষগুলো লম্বাটে হয়। ঐচ্ছিক পেশি যে পেশিকে আমরা নড়াচড়া করাতে পারছি সে পেশিগুলো কেমন হয়? যেরকম লম্বাটে হচ্ছে, এরকম ভাবে লম্বাটে ধরনের পেশি হবে। তারপর হচ্ছে কি আড়াআড়ি ভাবে রেখাযুক্ত হয়, এবং এদের রেখাগুলো দেখাই দেখিনি, এবং আড়াআড়ি ভাবে কি থাকছে? এভাবে রেখা থাকছে, এভাবে রেখাযুক্ত হবে এবং একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট, এবং এদের কি হবে? অনেকগুলো নিউক্লিয়াস থাকে। পেশি কোষে অনেক নিউক্লিয়াস থাকে। এখান থেকে সিনোসাইট বলা, অনেকগুলো নিউক্লিয়াস কোষকে বলে সিনোসাইট, সিনসাইটিয়াম বলা হয়। এবার কাজ দেখো, রক্তনালীর মাধ্যমে রক্তের প্রবাহ, খাদ্যনালীর পেরিস্টালসিস চলন ইত্যাদি সাহায্য করে অনৈচ্ছিক পেশির কাজ। তাই পেরিস্টালসিস কি? আমাদের ধরনের যে খাদ্যনালীর মাধ্যমে খাদ্যটা যাচ্ছে সেই খাদ্যটা তো এমনি যায় না, ভিতরে যে পেশিটা রয়েছে পেশিটা আস্তে আস্তে সংকোচন প্রসারণ হয়। এটাকে নিয়ন্ত্রণ করে আমাদের মেডুলা এবং পন্স আর মেডুলা অবলঙ্গাটা বলে একটা ব্রেনের পার্ট, যেটা তোমার কি করছে? পেশিটা হালকাভাবে সংকোচন করার ফলে খাদ্যটা নিচের দিকে নেমে যাচ্ছে, পেরিস্টালসিস বলা হয়। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, তাহলে হৃৎপেশি কি করছে? হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করছে। আর ঐচ্ছিক পেশি কি করছে? চলন গমনের সাহায্য করছে, চলন গমন, লেখা, কথা বলা ইত্যাদি সাহায্য করছে। যেমন হাত দিয়ে লিখছি, তো আমরা হাতের পেশিকে নিজে থেকে নড়াতে পারছি। এখানে কতগুলো আরো বৈশিষ্ট্য থেকে গেছে দেখো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অনৈচ্ছিক পেশির কোষগুলো মাকু আকৃতির মতো হয়। অনৈচ্ছিক পেশিগুলোকে এই যেটা দেখো মাকু আকৃতির পেশ, রেখাবিহীন হয়, এদের মধ্যে কোনো রকম রেখা থাকে না, এরকম কোনো রেখা থাকে না, সিম্পল একটা এরকম কোষ, দুপ্রান্ত ছুচলো আর একটা নিউক্লিয়াস থাকে, আর এখানে কোনো রেখা থাকবে না। কোষগুলো আড়াআড়ি বা লম্বালম্বি রেখাযুক্ত হয়। হৃৎপেশির কোষগুলো দেখো এভাবে আড়াআড়ি ভাবে তোমার রেখাযুক্ত হচ্ছে, আবার কোনো লম্বালম্বি ভাবে হবে, এবং 1 থেকে 2টি নিউক্লিয়াস বিশিষ্ট হয়। বেশি নিউক্লিয়াস থাকে না, একটা থেকে 2টো থাকে, এবং আন্তঃকোষীয় সংযুক্ত হয়। এবং তারা কি করে দেখো, এর সঙ্গে এটা একটা পেশি, এটা একটা পেশি। এবার দেখো এর পরস্পরের সঙ্গে দেখো কোথায় যুক্ত রয়েছে, এই জায়গাটাতে যুক্ত রয়েছে। এবং এটা কি হয়? এর পরে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়। এটা মনে রাখবে পয়েন্টটা, ইন্টারক্যালেটেড ডিস্ক। যেখানে একটা পেশি শেষ হয়, অন্য একটা পেশি শুরু হয়, তার মধ্যে একটা ডিস্ক থাকে, তাকে ইন্টারক্যালেটেড ডিস্ক বলা হয়। ক্লিয়ার? এবার স্নায়ু কলা চলে এসো। লাস্ট আমাদের আছে স্নায়ু কলা। এটা বলে স্নায়ুতন্ত্রের স্নায়ু কলা বর্তমান।
তাহলে স্নায়ুতন্ত্রে, নার্ভাস সিস্টেমে স্নায়ুকলা বর্তমান। বিভিন্ন নিউরনের মধ্যবর্তী স্থানে নিউরোগ্লিয়া কোষগুলো অবস্থিত। নিউরোগ্লিয়া কথাটা ভাবা যে নিউরোগ্লিয়া হচ্ছে যে একটা নিউরন, তার চারিদিকে বিভিন্ন ধরনের কি থাকে, ধরে নাও যে গ্লু লাইক মেটেরিয়াল থাকে, তাকে আমরা বলছি, ও চারিদিকে যে লিকুইডের মতো আবরণ থাকে তাকে নিউরোগ্লিয়া বলা হয়ে থাকে। এবার এই নিউরোগ্লিয়ার মধ্যে কি থাকে, নিউরোগ্লিয়ার মধ্যে তোমার অলিগোডেন্ড্রোসাইট কোষ থাকে, অলিগোডেন্ড্রোসাইট কোষ, অ্যাপেন্ডাইমাল সেল, অ্যাপেন্ডাইমাল সেল, ওকে, এইসব কোষগুলো থাকে। তারপর থেকে মাইক্রোগ্লিয়াল সেল, মাইক্রোগ্লিয়াল সেল, এগুলো তোমার থাকে, এই কোষগুলো থাকে কোথায়, চারপাশে যে লিকুইড রয়েছে। এটা কোথায়, মস্তিষ্কে থাকে, সুষুম্না কাণ্ডে থাকে, বিভিন্ন স্নায়ুতে এই কলা থাকে। এই কলার কাজ দেখো, অবশ্যই গঠনগত বৈশিষ্ট্য, স্নায়ু কলা গঠিত হয় স্নায়ুকোষ বা নিউরন দিয়ে। তাহলে স্নায়ু যে কলাটা থাকে সে কলাটা এরকম একটা নিউরন দ্বারা তৈরি হয়ে থাকে। এবং নিউরোগ্লিয়া নামক কোষ দ্বারা, নিউরোগ্লিয়া মানে হচ্ছে যখন অনেকগুলো, এটা হচ্ছে কোষ দেহ, উদ্ভিদ নিউরনের কোষ দেহ, অনেকগুলো কোষ দেহ যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা, নিউরোগ্লিয়া মানে হচ্ছে নিউরনের চারিদিকে যে গ্লু লাইক মেটেরিয়াল থাকে বা তরল পদার্থ থাকে তাকে নিউরোগ্লিয়া বলা হয়। আর আমি যেটা বলতে চাইছিলাম যে অনেকগুলো মানে কোষ দেহ পরস্পর যুক্ত হয়ে গ্যাংলিয়ন তৈরি করে, নার্ভ গ্যাংলিয়ন। নিউরনগুলোতে একটি কোষ দেহ কয়েকটি ছোট ছোট প্রবর্ধক বা ডেনড্রাইট দ্বারা একটি বড় প্রবর্ধক অ্যাকশন বর্তমান। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কোষ দেহ, এই অংশটা কোষ দেহ, এতে কি ছোট ছোট প্রবর্ধক থাকে, এগুলো ডেনড্রাইট বলা হয়। একটা বড় প্রবর্ধক থাকে তাকে বলে অ্যাকশন বলা হয়। অ্যাকশনের বাইরের আবরণ মায়োলিন এবং নিউরোলেম্মা নামক আবরণ দ্বারা, আবরণের মাঝে মাঝে ফাঁক থাকে। তাহলে এদের কি থাকে, বাইরের দিকের যে আবরণ থাকে সেই আবরণটাকে আমরা মায়োলিন শীথ বলা হয়, এটা আবরণ। এবং নিউরনের যে কোষ পর্দা থাকে সেই কোষ পর্দাকে বলা হয়ে থাকে তোমার অ্যাক্সোলেম্মা, এটা হচ্ছে কোষ পর্দা, ক্লিয়ার? আবার বলছে দেখো যে মায়োলিন আবরণী গঠিত হয় সোয়ান কোষ দ্বারা। এই যে মায়োলিন আবরণী, মায়োলিন শীথ, এখানে কি থাকে, আসলে এর চারিদিকে সোয়ান সেল বলে এক ধরনের কোষ, দেখা হয়নি, এরকম ভাবে এখানে সোয়ান কোষ থাকে। এই সোয়ান কোষ থেকে মায়োলিন আবরণ তৈরি হয়। মায়োলিন কি দিয়ে তৈরি, স্ফিঙ্গোমায়োলিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড, একটা লিপিড রয়েছে, স্ফিঙ্গো, SPHINGO মায়োলিন, স্ফিঙ্গোমায়োলিন থাকে বলে এটা তোমার হচ্ছে মায়োলিন শীথ বা মায়োলিন আবরণী বলা হয়। এ তড়িতের কুপরিবাহী বলে এখান থেকে কি হয়, স্নায়ুদ্দীপনাগুলো জাম্প করে করে প্রবাহিত হয়। ওকে, তাহলে স্নায়ুদ্দীপনা ডেনড্রাইট থেকে অ্যাকশনের দিকে প্রবাহিত হবে। এবার এর কাজ কি দেখো, বিভিন্ন উদ্দীপনার সাপেক্ষে সংবেদ সৃষ্টি করে। অর্থাৎ তোমার স্ক্রিনে একটা টাচ করলো, তুমি বুঝতে পারছো টাচ করেছে, এটা কার দ্বারা হলো, এটা স্নায়ুর মাধ্যমে হলো। অপর নিউরন পেশি এবং গ্রন্থিতে উদ্দীপনা পরিবাহিত করে। অর্থাৎ ধরে নাও তোমার এখানে এটা ধরে নাও তোমার আঙ্গুল, এখানে একটা কাঁটা ঢুকেছে, পিন আটকে গেছে, তো এখান থেকে সেন্সারি নিউরনের মাধ্যমে কোথায় যাবে, ধরুন এটা CNS, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে যে নিউরনের মাধ্যমে গেল তাকে বলা হচ্ছে কি সেন্সারি বা সংজ্ঞাবাহ নিউরন। এবার কি হচ্ছে, ব্রেনে যখন গেল, ব্রেন বা স্পাইনাল কর্ডে গেল, তো ব্রেন বা স্পাইনাল কর্ডটা তোমাকে সলিউশন দিবে। তো সে কি করলো, সে বার্তাটাকে বহন করে নিয়ে গেল কোথায়, এর রিলেটেড যে পেশি বা পেশি রয়েছে, পেশি, তো এ কি করলো, আজ্ঞাবাহ নিউরনের মাধ্যমে, আজ্ঞাবাহ বা মোটর নিউরনের মাধ্যমে এই পেশিতে তোমার মেসেজ গেল, যার পর পেশিটাকে সংকোচন করলো এবং হাতটা তোমার সরে গেল। ওকে, এটাকে বলা হচ্ছে তোমার রিফ্লেক্স আর্চ, ওকে বলা হয়ে থাকে, যেটা বলছে এখানে বললো। এই কলার দ্বারা পরিস্থিতি অনুসারে বিভিন্ন অঙ্গের সমন্বয়, পেশি সংকোচন, গ্রন্থির ক্ষরণ ইত্যাদি। আমাদের শরীরে যে সেন্সিটিভিটি রয়েছে, যেটা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য চলছে, বা কোনো একটা অর্গানের কখন ক্ষরণ হবে, কখন ক্ষরণ বন্ধ হবে গ্রন্থির, সেগুলো সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু এই স্নায়ু কলা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিও। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।